দুনিয়াতে অতিরিক্ত ভালো মানুষ এবং নরম হয়ে থাকাটা আসলেই লস প্রজেক্ট। নরম মানুষকে সবাই পেয়ে বসে, সবাই তাকে ভেঙে খায়। যতদিন আপনি কারো বাজে ব্যবহারের বিপরীতে তার মুখের উপরে উচিত জবাব দিতে না শিখবেন, ততদিন মানুষ আপনাকে অপমান করেই যাবে। কেউ চর মারবার মতো কোনো কথা বললে তাকে চরটা মেরেই দেওয়া উচিত। ভালো মানুষই করে সেটা পেন্ডিং রাখা উচিত না। কেউ চর মারার মতো কথা বলে আজকে আপনার কাছ থেকে পার পেয়ে গেল, কালকে সে আপনাকে আরও বাজে কথা বলবে। তখন আপনার নিজের মানসিক যন্ত্রণার জন্য আপনি নিজেই দায়ী থাকবেন। স্ট্রেট ফরওয়ার্ড হন, স্পষ্টবাদী হন। কেউ আপনাকে রিউড বলবে, কেউ আপনাকে এরোগেন্ট বলবে, কেউ বলবে বেয়াদব। বলুক, মাঝে মাঝে নিজের আত্মসম্মান বজায় রাখতে একটু রিউড, একটু এরোগেন্ট হতেই হয়। পৃথিবীর সব কিছুর সাথে আপোষ চলে, কিন্তু নিজের আত্মসম্মানের সাথে আপোষ চলে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? বাংলাদেশি ব্লগার লিপি চ্যানেল থেকে আমি লিপি আমার লাইফের নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি। বেশ অনেক দিন পরে আমি আমার ব্যালকনিটা আপনাদের সাথে শেয়ার করছি, কারণ আমার ব্যালকনিতে নতুন নতুন কিছু গাছ যোগ হয়েছে। তো শীতের জন্য যে গাছগুলো কিনেছিলাম, মানে শীতের ফুলের যে গাছগুলো, সেখান থেকে দুটো গাছ মারা গিয়েছে, আর বাকি গাছগুলো আলহামদুলিল্লাহ এখনও বেঁচে আছে। আবার সেই গাছে নতুন করে ফুল ফুটেছে, নতুন করে কলি এসেছে, দেখে খুব ভালো লাগলো। তো আবার মনটা খারাপও হয়ে গেল নিমেষেই, কারণ কয়েকদিন পরেই এই গাছগুলোকে রেখে আমি বাড়ি চলে যাব ঈদ করতে। তো সেখানে যেহেতু 6-7 দিন থাকা হবে, তো জানি না ফিরে এসে এই গাছগুলোকে আমি পাবো কি না। তো সেটা ভেবে মনটা খুব খারাপ হয়ে গেল। যাই হোক, আমি চলে আসছি কিচেনের একটা কর্নার আজকে আমি ডিপ ক্লিন করে নিব। মানে কিচেন কাউন্টার টপের একটা কর্নার আমি ডিপ ক্লিন করে নতুন করে একটু সাজিয়ে নিব। রমজানের আগে যখন কিচেনটাকে ডিপ ক্লিন করেছিলাম, তখন ভেবেছিলাম এই রোজার মাসে আমি আর কিচেনটাকে ক্লিন করব না, কিন্তু আমার কিচেনের টাইলসগুলো সাদা হওয়াতে আমার বিপদ হয়ে গিয়েছে। আর সাদা জিনিসে একটু ময়লা হলে কিন্তু খুব খারাপ দেখা যায়। আর যেহেতু আমি ভিডিও করি, তো খালি চোখে অতটা খারাপ দেখা না গেলেও ক্যামেরাতে কিন্তু খুবই খারাপ লাগে যদি একটু ময়লা দেখা যায় কোথাও। এতে করে কিন্তু ভিডিওর কোয়ালিটিটাও খারাপ হয়ে যায়। তো সেই কারণে কিন্তু সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হয় আমাদের ইউটিউবারদেরকে। তা আমি কাউন্টার টপের একটা সাইড আজকে খুব সুন্দরভাবে সব কিছু সরিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর খুব সহজেই কিভাবে টাইলসের এই যে পুডিংয়ের কালো দাগগুলো দূর করা যায় আপনাদের সাথে একটু শেয়ার করছি। তো এই যে আমার টাইলসের মানে কিচেনের টাইলসগুলোর যে পুডিং করা, তার মাঝে মাঝে কিন্তু কালো দাগ পড়ে গিয়েছে। তো আমি একটু ভিক জল দিয়ে তারের মাজনে দিয়ে একটু ঘষা দেওয়াতেই কিন্তু এই কালো দাগগুলো দূর হয়ে যাচ্ছে। খুব সহজেই কিন্তু ভিক জল দিয়ে টাইলসের এই কালো দাগগুলো দূর করা যায়। তো আমি এই কালো দাগগুলো দূর করে দিচ্ছি, কারণ এতে করে দেখতে খুব খারাপ লাগে। এই কালো দাগগুলো আর কি স্পষ্ট হয়ে উঠে যখন আমি এখানে কোনো কাজ করার সময় ভিডিও করতে আসি। ওই যে বললাম, আমাদের ইউটিউবারদেরকে একটু বেশিই পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হয়। চাইলে আপনারাও কিন্তু এভাবে ভিক জল দিয়ে টাইলসের কালো দাগ দূর করে নিতে পারেন। তো আমি খুব সুন্দরভাবে সব কিছু ঘষে নিয়েছি, আর ওয়ালের যে টাইলসগুলো সেগুলোও কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি। এখন একটা কাপড় দিয়ে আমি মুছে নিচ্ছি, আর দেখতেই পাচ্ছেন কতটা ঝকঝকে চকচকে হয়ে গিয়েছে এই টাইলসগুলো। তো এই টাইলসগুলো যদি সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা যায়, তাহলে কিন্তু এরকমের সব সময় ঝকঝকে চকচকে থাকে। তো আমি পরিষ্কার করে এখন চলে এসেছি এই আমার যে প্লাস্টিকের র্যাকটা আছে, এটাও একটু ক্লিন করে নিচ্ছি, যেহেতু ক্লিনিংয়ের কাজ করছি। তো ভাবছি সব কিছুই একটু ক্লিন করে নেই। যদিও এই র্যাকটায় তেমন কোনো ময়লা পড়ে নাই, তারপরেও আমি পরিষ্কার করে নিচ্ছি। এই ধরনের প্লাস্টিকের জিনিসগুলো অল্প ময়লা পড়লেই আর কি পরিষ্কার করে নিলে ভালো। যদি একবার তেল চিটচিটে হয়ে যায়, তাহলে এগুলো আর কি পরিষ্কার করতে একদম জান বের হয়ে যায়। আর এই র্যাকটার যেহেতু একটু ডিজাইনটা অন্য রকমের, এর ভিতরে খুব ভালোভাবে হাত দিয়ে পরিষ্কারও করা যায় না। তাই এই ধরনের র্যাকগুলো অল্প ময়লা হলেই পরিষ্কার করে নেওয়া ভালো। তো ভিডিওর এই পর্যায়ে যারা এ পর্যন্ত আমার সাথে আছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখছেন, তাদেরকেও অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া ও ভালোবাসা। আর যারা আজকেই প্রথম আমার ভিডিও দেখছেন, আজকের ভিডিওর কথা বা কাজ কোথাও কোনো অংশ যদি আপনাদের এতটুকু ভালো লেগে যায়,
আর সেই ভালো লাগা থেকে ভালোবেসে যদি প্রতিনিয়ত আপনারা আমার এই সাদামাটা লাইফস্টাইল ব্লগগুলো দেখতে চান, তাহলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল অপশনটি অন করে আমার সাথেই থেকে যেতে পারেন। অল অপশনটি অন করা থাকলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে, আর আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, ভিডিও ভালো না লাগলেও একটা লাইক দিবেন। ভিডিওতে যদি ঢুকেন তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, এটা আপনাদের কাছে অনুরোধ। ভিডিও ভালো লাগলেও দিবেন, না ভালো লাগলেও দিবেন, কারণ আপনাদের এক একটা লাইকই আপনাদের মতো আরও অনেকের কাছে আমার এই ভিডিওটি পৌঁছে দিতে সাহায্য করবে। ভিডিও দেখার পরে ভিডিও কেমন লাগলো সেই বিষয়ে মতামত জানাতে পারেন কমেন্টস করে, কমেন্টস বক্সের মাধ্যমে। তো র্যাকটা পরিষ্কার করে আমি হচ্ছে আমার যে কিচেনের কাচের জারগুলো, সেগুলো যে আমি ডিজাইন করেছিলাম, এই ডিজাইনের ভিতরে অনেক ময়লা পড়েছে। তো ভাবলাম আজকে উপর থেকে এই ময়লাগুলো ক্লিন করে নেই। এই কাচের জারের ঢাকনাগুলোকে তো আমি কালার করে নিয়েছিলাম। তো এগুলো যখন আমি ভিম লিকুইড দিয়ে ঘষা দিলাম, দেখলাম যে হলুদ কালারটা একদম উঠে লেপটে জেপটে গিয়েছে। নিমেষেই আমার মনটা খারাপ হয়ে গেল। ভাবলাম যে আমার এই কাচের জারের ঢাকনাগুলোর ডিজাইনগুলো মনে হয় একদম নষ্ট হয়ে গেল। তো যখন আবার পানি দিয়ে ধুয়ে নিলাম, দেখলাম যে না, হলুদ কালারটা ধুয়ে চলে গেল এবং খুব সহজেই আর কি পরিষ্কার হয়ে গেল। মানে নতুন থাকা অবস্থায় যে রকমের ছিল ঠিক সেরকমেরই হয়ে গিয়েছে। আমি ভেবেছিলাম যে হলুদ কালারটা একদম সাদা কালারটাকে নষ্ট করে দিবে, কিন্তু তা হলো না। তো এই কারণে আবার ভালো লাগলো। প্রথমে ঘষা দেওয়ার সাথে সাথেই মনটা খারাপ হয়ে গেল। তো আমি হচ্ছে উপর থেকেই খুব সুন্দরভাবে জারগুলোকে পরিষ্কার করে নিচ্ছি, কারণ প্রত্যেকটা জারের ভিতরেই মশলা আছে। এখন এগুলোকে আবার বের করে আলাদা আলাদা পাত্রে রেখে তারপরে জারগুলোকে ক্লিন করে রোদে শুকিয়ে মুছে আবার এই মশলাগুলোকে রিফিল করতে হবে। সেটা অনেক ঝামেলার বিষয়। তো এই কারণে ভাবলাম উপর দিয়েই হচ্ছে জারগুলোকে ক্লিন করে নেই। আর যেহেতু কাচের জার অল্পতেই ঘষা দিলে আর কি একদম ঝকঝকে চকচকে হয়ে যায়। আর রোজার ভিতরে কিন্তু কাজ করতে একটু কষ্টই লাগে, তারপরেও কাজ যেহেতু আমার কাজ কিন্তু করতেই হবে। এগুলোকে জমিয়ে রাখলে কেউ কিন্তু এসে করে দিয়ে যাবে না, বরং উল্টো বিপদে পড়ে যাব জমিয়ে রাখলে। হয়তো বা আলসামি করে রোজার মাসে কোনো কাজ করলাম না, সব কিছু এলোমেলো বা নোংরা হয়ে থাকলো। ঈদের পরে কিন্তু একেবারে তখন অবস্থা খারাপ হয়ে যাবে। তার চেয়ে অল্প অল্প করে নিজের শরীরটার উপরে বেশি প্রেশার না দিয়ে যতটুকু করা সম্ভব ততটুকু করে নেওয়ার চেষ্টা করি, আর সেভাবে করে নেওয়াই মনে হয় ভালো। এই যে কয়েন প্ল্যান্টটা, এটা দেখলাম যে অনেক ময়লা হয়েছে। ওই যে বললাম সাদা জিনিসে ময়লা পড়লে দেখতে খুব খারাপ লাগে। এই প্ল্যান্টারটা হচ্ছে সাদা, তো এটার ভিতরে দেখলাম যে কালো কালো দাগ পড়ে গিয়েছে। তো সেটাকে আবার ঘষে ঘষে আমি পরিষ্কার করে নিলাম। এইদিকে হচ্ছে এই যে কিচেন কাউন্টার টপটা শুকিয়ে গেছে, তারপরেও হচ্ছে আমি একটা রুমাল দিয়ে খুব সুন্দরভাবে মুছে নিলাম। আর এখন কিন্তু খুব ভালো লাগছে, একদমই সাদা জিনিস ধপধপ করছে। আর এই র্যাকটাকেও আমি হচ্ছে ধুয়ে নিয়েছি, এখন একটু মুছে নিচ্ছি। আর এই জায়গাটায় কিন্তু আমার ওভেনটা ছিল, ওভেনটা এখান থেকে সরিয়ে নিলাম। সরিয়ে নিয়ে আজকে হচ্ছে এই জায়গাটাকে নতুন করে সাজাবো। আর মাত্র 60 টাকা দিয়ে আমি এই যে কিচেনের কাউন্টার টপে নতুন একটা লুক দিব আজকে। তো সব কিছু দেখতে হলে আমার সাথেই থাকুন, কেউ ভিডিও ছেড়ে চলে যাবেন না। আর দয়া করে কেউ ভিডিও টেনে টেনে দেখবেন না। ভিডিও দেখতে যতটুকু ভালো লাগে ততটুকু সময় দেখবেন, এরপরে বের হয়ে যাবেন। আর যদি ভালো নাই লাগে তাহলে ভিডিওতে ঢুকবেনই না, কারণ ভিডিও টেনে টেনে দেখলে চ্যানেলের অনেক ক্ষতি হয়ে যায়। তো জারগুলোকে আমি মুছে মুছে একটার ভিতরে আর কি গুছিয়ে নিচ্ছি। এই জারগুলোকে যে রোদে দিয়ে শুকিয়ে নিব সেটাও আসলে অনেক সময়ের ব্যাপার, সেই সময়টুকু হাতে নাই। তাই আমি হচ্ছে রোদে না দিয়ে আমি মুছে মুছেই একটার ভিতরে সব জারগুলোকে গুছিয়ে নিচ্ছি। আর এই যে নীল র্যাকটা, এটা হচ্ছে ওয়ালে কিন্তু আমি হ্যাং করে দিয়েছিলাম, তো সেটা আবার নামিয়ে আমি এই কর্নার র্যাকটার সাইডে দিয়ে দিলাম। তো এই র্যাকটা আমি মুছে নিয়েছি। আর এই র্যাকটার ভিতরে যে মশলার জারগুলো ছিল সেগুলো আমি এক এক করে এখানে সাজিয়ে নিচ্ছি। আসলে কিচেনটাকে এক এক সময় এক একভাবে সাজাতে আমার ভালোই লাগে, তাই হচ্ছে ঘুরিয়ে ফিরিয়ে একটু মাঝে মাঝে সাজিয়ে নেই। এই আর কি, একই জিনিস দিয়ে বারবার আপনাদের সাথে সাজানোটা শেয়ার করি। তো এই যে পাশে হচ্ছে আমি একটা মানি প্লান্ট আর এই কয়েন প্লান্টটা রেখে দিলাম একদম সিঙ্কের পাশে। আমার কিন্তু কিচেন কাউন্টার টপটা সাজানো হয়ে গিয়েছে। আর সামনের দিকটায় আমি হচ্ছে অনেক জায়গা রেখেছি, কিছুই রাখি নাই, কারণ এখন যেহেতু রোজার মাস, ইফতারি বানানোর সময় অনেক জায়গার প্রয়োজন হয়, বা ইফতারি যখন সাজিয়ে গুছিয়ে টেবিলে নিয়ে যাই তখনও অনেক জায়গার প্রয়োজন হয়।
আর এই সাইডে আমি হচ্ছে একটা ক্যান্ডেল আর হচ্ছে একটা শোপিস দিয়ে একটু সাজিয়ে নিলাম দেখার সৌন্দর্যের জন্য। তো আর এই যে সেই কিউট জিনিসটা মাত্র 60 টাকা দিয়ে এই ফেয়ারি লাইটটা আমি দারাজ থেকে কিনেছি। এটা দেখতে কিন্তু অনেক ছোট, কিন্তু এটা খোলার পরে মাশাআল্লাহ অনেক লম্বা একটা লাইট। তো আমি হচ্ছে দুটো কিনেছি, একটা আমি বেডরুমে রেখেছি আর একটা কিচেনে এই যে সাজিয়ে নিলাম। কেমন লাগছে আমার কিচেন কাউন্টার টপটা এখন অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো মাত্র 60 টাকা দিয়ে খুব সুন্দর একটা লুক দিলাম কিচেনের, এটা কিন্তু খুব ভালো লাগছে আমার কাছে। তো এই লাইটটা কিন্তু 3 রকমের করে জ্বালানো যায়, এই যে আমি একদম জ্বালিয়ে নিয়েছি, এখন আর কি জ্বলে আর নিবে না, শুধু জ্বলেই আছে। আবার একটা সুইচ অন করলে খুব তাড়াতাড়ি আর কি জ্বলে নিবে লাইটগুলো। আবার আরেকটা সুইচ আছে, সেটা অন করলে মোটামুটি মানে আস্তে আস্তে জ্বলে আর নিবে। কিচেন কাউন্টার টপ তো সাজানো হয়ে গিয়েছে, আর এখন হচ্ছে ঠিক আসরের নামাজের পরে আমি হচ্ছে হাঁসের মাংস রান্না করব আজকে। শিমুলাপুর একটা ভিডিওতে দেখেছিলাম শিমুলাপু একটা হাঁস নিয়ে বেশ যুদ্ধ করেছে, আর যুদ্ধ করার পরে সে হাঁসটা রান্না করেছে। শিমুলাপুর হাঁস রান্না দেখে আমারও মনে পড়ে গিয়েছিল যে আমার ফ্রিজে একটা হাঁস আছে, তো হাঁসটা আজকে রান্না করব। আর আলিফার পাপা হচ্ছে আসরের আজানের একটু আগে ফোন দিয়ে বলল যে আজকে ইফতারিতে আমি হাঁসের মাংস আর খিচুড়ি রান্না করব কিনা। আসলে আমার সেরকম কোনো ইচ্ছাই ছিল না যে আমি ইফতারিতে হাঁসের মাংস আর খিচুড়ি রান্না করব, আমি ভেবেছিলাম যে রাতে রান্না করব। কিন্তু আলিফার পাপা বলার পরে আমি তাকে জিজ্ঞেস করলাম তুমি আসবে কিনা, তুমি যদি আসো তাহলে হচ্ছে আমি ইফতারিতে রান্না করব। তো সে বলল যে তুমি রান্না করতে থাকো, আমি সুযোগ হলে চলে আসব। তার এই কথা শোনার পরে এখন আমি তাড়াহুড়া করে চলে আসছি কিচেনে হাঁসের মাংস রান্না করার জন্য। তো যেভাবে দেখতে পাচ্ছেন যে আমি খুব তাড়াহুড়া করে করছি, এখানে তো আমি স্পিড করে দিয়েছি। তো এই রকমেরই কিন্তু আমি স্পিডে কাজগুলো করছিলাম বাস্তবেও, কারণ তাড়াহুড়া করছিলাম। হাঁসের মাংসটাকে অনেকক্ষণ কষিয়ে তারপরে রান্না করতে হবে, বলেই দিয়েছে ঝাল ঝাল করে কষিয়ে কষিয়ে হাঁসের মাংসটা রান্না করবা আর সাথে খিচুড়ি করবা। তো আমি হাঁসের মাংসটাকে হাতে মাখিয়ে মাটির চুলায় না মাটির হাঁড়িতে বসিয়ে দিলাম, আর এইদিকে হচ্ছে খিচুড়িটাও হাতে মাখিয়ে রাইস কুকারে বসিয়ে দিলাম। হাঁসের মাংস আর গরুর মাংস বেশ সময় নিয়ে কষিয়ে কষিয়ে রান্না করলে খেতে ভালো লাগে, আর এগুলো যদি একটু কষানো কম হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না। তো এই তো হাঁসের মাংসটাকে আমি খুব সুন্দর করে বেশ সময় নিয়ে তারপরে কষিয়ে নিয়েছি। আর হাঁসের মাংসটা আমার অলরেডি রান্না হয়ে গিয়েছে, উপর দিয়ে আমি টালা জিরার গুঁড়ো ছিটিয়ে দিয়েছি। আর ইফতারির জন্য হাঁসের মাংস আর খিচুড়ি এখানে বেড়ে নিচ্ছি। আর মাশাআল্লাহ হাঁসের মাংস রান্নার কালারটা দারুণ হয়েছিল। তো আজ এই পর্যন্ত, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।